আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে প্রকাশ্য দিবালোকে গুলি করার ঘটনা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ভোটের মাঠে। প্রশ্ন উঠছে, যে শঙ্কার কথা বলা হচ্ছিল নির্বাচন ঘিরে, এই ঘটনা কি তারই সতর্ক বার্তা নাকি বিচ্ছিন্ন কোনো ঘটনা, কিংবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন প্রার্থীর উপর হামলা আসলে কি বার্তা দেয়? আজকের ভোটের ট্রেন কথা বলবে সব নেই শিরোনাম ভোটের ডাক, আর এই আয়োজনে আপনাকে সঙ্গে দেবো আমি আজহার লিমন। দর্শক, যেটি বলছিলাম, দেশের প্রতিটি রাজনৈতিক শিবিরে, সরকারে, চায়ের কাপে কিংবা গৃহিণীর অন্দরে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী। দেশের শীর্ষ রাজনীতিকরাও নির্বাচন পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এই ইস্যু নিয়ে বক্তব্য রেখেছেন। তাদের কেউ কেউ এটাও বলেছেন যে এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। চলুন শুনে আসি সরকার ও রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বক্তব্যের অংশ। যে ছাত্ররা রাস্তায় নেমেছিল, যেহেতু ঢাকায় থাকে না, যেহেতু ঢাকার বাইরে থাকে, কোনো একটা উপজেলায় থাকে, জেলা সদরে থাকে, অথবা শহীদ পরিবার, আহত, তাদের নিরাপত্তাটা কিভাবে হবে? আমরা তো শুধু কেবল আমাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করলে হবে না। নেতাদের নিরাপত্তা দিয়ে জুলাই টিকে থাকবে না। প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা আছে, পুলিশের বিভিন্ন জায়গায় আছে, এবং মিডিয়া থেকে শুরু করে নানান ছদ্মবেশে যে আওয়ামী লীগ আসছে, সরকারকে এদের বিরুদ্ধে কঠোর হতে হবে। ওসমান হাদীর উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব। এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট একটা কমিটি করে দিছি। ওই কমিটি অ্যাসেস করে তারপরে তারা ব্যবস্থা করবে। যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায়, তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। ওসমান হাদী গুলিবিদ্ধের সাথে যারা জড়িত, তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, আজকের আলোচনার শিরোনাম ভোটের ডাক, আর এই আলোচনাকে সম্প্রসারিত করতে আজকের ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। স্যার, আপনাকে স্বাগত ভোটের ট্রেনের স্টুডিওতে। শুরুতে যে প্রশ্নটা করতে চাই স্যার, এই যে নির্বাচনের অনেক আকাঙ্ক্ষিত একটা নির্বাচন বলা হচ্ছিল, গণঅভ্যুত্থানের পরবর্তী এই নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে বা অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। এই তফসিল ঘোষণার পরই এই যে সম্ভাব্য একজন প্রার্থীকে গুলি করা, যিনি এখন সংকটাপন্ন অবস্থায় আছেন, মানে এটা কি পুরো নির্বাচনকে হুমকিতে ফেলছে, নাকি এটা এক ধরনের ওয়েক আপ কল এই নির্বাচনের সঙ্গে জড়িত সব পক্ষের জন্য? তফসিল ঘোষণার ঠিক পরদিনই এরকম একটা ঘটনা আমাদেরকে চমকে দিয়েছে বিশেষ করে, এবং এরকম একজন প্রাণবন্ত তরুণ নেতা, সম্ভাবনাময় নেতা যেভাবে গুলি করা হয়েছে, আমি খুব বিস্মিত হয়েছি এবং আমি এটার তীব্র নিন্দা জানাই, এবং আমি মনে করি যে এটা একটা সুস্থ তদন্ত এবং বিচার হওয়া উচিত। এইটা আমাদের ভবিষ্যতের সাথে, এবং আমি মনে করি এটা একটা ওয়েক আপ কল এই ঘটনাটি, এবং এটা যদি খুব দ্রুত এটাকে তদন্ত করে বের করা উচিত যে এটার সাথে কোনো নেটওয়ার্ক জড়িত আছে কিনা, একজন বা কোনো নেটওয়ার্ক এটার সাথে জড়িত আছে কিনা। কারণ এটা যদি সে সিরিয়াসলি না নেওয়া হয়, মানে যে কোনো সময় যে কোনো অকারেন্স যদি পরপর ঘটতে থাকে, তাহলে যে নির্বাচনটি, যে কাঙ্ক্ষিত নির্বাচনটি আমরা সামনে, যেটির জন্য খুব অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে, শুধু দেশের মানুষ নয়, সবাই, আন্তর্জাতিক মহলও বাংলাদেশে একটা বৈধ সরকার প্রতিষ্ঠিত হোক, এই বিষয়টি তাদেরও প্রত্যাশা। যদি এটি
সঠিকভাবে বিচার হয় এবং সঠিকভাবে যদি ধরা যায় যে কেন এটি হলো, তাহলে সামনের দিনে সতর্ক হওয়া সম্ভব বলে আমি মনে করি আর কি। স্যার থাকুন, আমরা একটু বিরতি থেকে ঘুরে আসি। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আমরা আজকে কথা বলছি ভোটের ডাক শিরোনামে, এবং এই আলোচনাকে সম্প্রসারিত করতে আমাদের স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। স্যার, এইখানে আপনি বলছেন যে এটা একটা ওয়েক আপ কল, এবং এখানে সব পক্ষের এখনই মানে ভূমিকা নেওয়াটা দরকার, নাহলে একের পর এক যদি অকারেন্স ঘটে তাহলে কাঙ্ক্ষিত নির্বাচন হয়তো অনুষ্ঠান করাটা অসম্ভব হয়ে যাবে। অনেক সমালোচনা তো আছে এই সরকারকে ঘিরে। মনে হয় যে এখন পর্যন্ত যে সরকার ওই ওয়েক আপ কলকে মাথায় রেখে নতুন করে তাদের পরিকল্পনা সাজাচ্ছে, নাকি এখনই সেটা বলার সময় আসেনি? না, আমি মনে করি এটা আরও আগেই করা উচিত ছিল। মানে আমাদের মনে রাখা দরকার যে দীর্ঘ 16 বছর পরে দেশে একটা নির্বাচন হতে যাচ্ছে। আগের নির্বাচনগুলো তো কোনো অর্থেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ছিল না, কিন্তু এইবারে যে নির্বাচনটি হতে যাচ্ছে এটা অতীতের তুলনায়, আমরা অংশগ্রহণ হবে কি হবে না সেই প্রশ্নটা না, কিন্তু এটা যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে সেটা আমরা ধরতে পারি। এবং এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে কিন্তু নানান রকম উত্তাপ থাকে, নানান রকম ধরেন মানে উত্তেজনা সৃষ্টিকারী উপাদান থাকে। সুতরাং এই বিষয়টা সরকার তো আগেই তাদের মাথায় থাকার কথা। শুধু সরকার কেন, নির্বাচন কমিশনের মধ্যেও এই চিন্তা থাকার কথা, এবং সেটাকে সামনে রেখে তাদের পুরো সরকারের যা যা করণীয়, বিশেষ করে আমি মনে করি যে গোয়েন্দা সংস্থাকে তৎপর রাখাটা দরকার ছিল। নাহলে এরকম একটা ঘটনা প্রকাশ্য দিবালোকে ঘটে গেল। আমার তো মনে হচ্ছে এর মধ্যে আমাদের মানে সরকার বিষয়টাকে খুব সিরিয়াসলি নেয়নি, যে আমাদের ধরেই নিয়েছে যে এমন কিছু হবে না যেটা আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু আমরা তো সেটা দেখলাম যে কত সিরিয়াস ঘটনাটা ঘটে গেল, এবং এটার থেকে যে কি হতে পারে আমরা এখনও জানি না। কাল বা এই সপ্তাহের মধ্যে আমরা একটা ডেভেলপমেন্ট হতে জানতে পারবো যদি বিষয়টার সঠিক সুরাহা না হয়। জি স্যার, একদিকে আমরা একই সঙ্গে দেখছি যে এই নাগরিক পার্টির যে আহ্বায়ক, তিনি কিন্তু যে বক্তব্যটা আমরা চালালাম, তিনি বলছেন যে প্রশাসন পুলিশে অনেক, এটা তো বাস্তবতা, গণঅভ্যুত্থান ঘটেছে, গণঅভ্যুত্থানের পক্ষের অনেক লোক রয়েছে, এবং একই সঙ্গে কিন্তু আবার ওই যে গণঅভ্যুত্থানের বাস্তবতায় যারা দেশ ছেড়ে পালিয়েছে, যাদের পতন হয়েছে, তারা কিন্তু নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রবিজ্ঞান হিসাবে আপনি সামনের পরিস্থিতি কীভাবে দেখছেন সেই বিশ্লেষণ নেব। তার আগে একটু বিরতি থেকে ঘুরে আসি। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আর আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। দর্শক, আজকে ভোটের ট্রেনে আমরা কথা বলছি ভোটের ডাক শিরোনামে, এবং এই আলোচনাকে বিস্তারিত করতে আমাদের স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। স্যার, আমরা বিরতির আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এই যে একটা পরিস্থিতি, একদিকে মানে অভিযোগ আসছে যে প্রশাসনে পতিত সরকারের অনেকে রয়ে গেছেন, যারা হয়তো যাদেরকে পোটেনশিয়াল থ্রেট মনে করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আবার অন্যদিকে যাদের অভ্যুত্থানের মুখে পতন হয়েছে, তারা বলছে যে এই আসন্ন এই নির্বাচনকে তারা প্রতিহত করবে। রাষ্ট্রবিজ্ঞান হিসেবে এই পরিস্থিতিতে আপনি মানে কি দেখছেন ভবিষ্যৎ? না দেখুন, প্রথম কথা হলো যে প্রশাসনে যদি বিগত সরকারের লোক থেকেই থাকে, তাহলে এটা এত দেরি কেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বের করতে এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে দিতে, তাই না? এটা তো মানে দেরি হওয়ার কোনো কারণ, যুক্তিসঙ্গত কারণ নাই। এবং সেটা অনেক দিন থেকেই বলা হচ্ছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ তো কেউ নিচ্ছে না। সুতরাং এটা বলার জন্য বলে তো লাভ নেই। আর হ্যাঁ, আওয়ামী লীগ যদি নির্বাচনকে বানচাল করার চেষ্টা তারা তো করতেই পারে, হ্যাঁ, তারা করতে পারে। আমি বলছি না যে এটা তাদের লেজিটিমেট রাইট, আমি বলছি যে তারা যেহেতু তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাই না, সুতরাং তারা চেষ্টা করবে যে এই নির্বাচনের বৈধতা নিয়ে নানান রকম সংকট তৈরি করতে, সেই চেষ্টা তারা করতে পারে। এবং সেই বিষয়ে তো আমি মনে করি যে সব কিছু মিলায়া নির্বাচন কেন্দ্রিক একটা রাষ্ট্রীয় প্রস্তুতির একটা বিষয় আমি মনে করি ছিল, যেটা আমি
যেটা পুরোপুরি নির্বাচন কমিশনের দায়িত্ব না, এটা রাজনৈতিক দল একই সাথে সরকার মিলে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় করা, ওই জায়গাটা বেশি শক্তিশালী করা এই মুহূর্তে খুব দরকার বলে আমি মনে করি, এবং এটার দরকার এখন আরও বেশি, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে। এবং আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিউজেও দেখতে পাচ্ছি যে আজকেও খবরে দেখলাম খুলনায় একটা অস্ত্র তৈরির কারখানা ডিটেক্ট করেছে, তাই না? তো এইগুলো তো খুব অমিনাস, মানে অ্যালার্মিং সাইন আর কি, অশনি সংকেত। স্যার, এইগুলোর সাথে কি নির্বাচন প্রতিহত করার কোনো সম্পর্ক আছে? ডেফিনেটলি। আপনি ধরেন যে আপনি যে 5ই আগস্টের পরে যে অস্ত্রগুলো আপনার থানা থেকে লুট হয়ে গেল, এই অস্ত্রগুলো তো এখনো ফেরত আসেনি। হ্যাঁ, মানে অধিকাংশ অস্ত্রই তো ফেরত আসেনি। তারপরে ধরেন আবার কিছু লাইসেন্সড আর্মস আছে, কিছু আনলাইসেন্সড আর্ম আছে। হয়তোবা আমরা দেখব যে এই আর্মসগুলো জমা নিয়ে নেবে সরকার নির্বাচনের আগে, কিন্তু হোয়াট অ্যাবাউট দিস আনলাইসেন্সড আর্মস, যেগুলো মানে আমরা আশঙ্কা করছি যে এগুলো যখন নির্বাচনের সময় ঘনিয়ে আসবে, এই অস্ত্রের ব্যবহার বাড়ার কিন্তু একটা শঙ্কা থাকবে, যেটার শুরু কিন্তু আমরা এই হাদিকে দিয়েই দেখতে পেলাম। জি স্যার, থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন। মানে তার মানে যে একটা প্রত্যাশা ছিল, আপনি নিজেও বললেন যে নির্বাচনের আগ মুহূর্তে যেহেতু মানে বাংলাদেশের প্রতিটি নির্বাচনেই এই যে অবৈধ অস্ত্র, কালো টাকা, এই সংক্রান্ত যে লক্ষণগুলো দেখা গেছে, সেগুলোর যে ব্যতিক্রম যে হবে, সেই জায়গায় সরকার এই যে গডফাদার কিংবা অস্ত্রধারী এদের বিরুদ্ধে কাঙ্ক্ষিত বা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেনি, এটা বলতে পারি। এক্স্যাক্টলি, আসলেই তাই, যে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অ্যাচিভমেন্ট আমরা দেখিনি। যদি সেটা দেখতাম তাহলে হয়তো বা কে জানে আজকে হাদির এই অবস্থা হয়তো হতো না আর কি। এই জিনিসগুলো যদি ইমপ্রুভ করার একটা ক্রমাগত চেষ্টা বা সরকারের সিরিয়াস একটা উদ্যোগ দেখতাম, সেটা দেখছি না, কিন্তু দেখিনি। দু একটা অভিযান হয়েছে। মানে এই সরকারের বয়স তো 1 বছর বেশি হয়ে গেল, মানে দুর্বলতাটা আসলে কোথায়? গোয়েন্দা সংস্থার কাজই তো এগুলো। দেখুন, এইটা তো ওইভাবে বললে হবে না, কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন একটা রাজনৈতিক সরকারকে সার্ভ করেছে আর কি, দলীয় পারপাস সার্ভ করেছে। তারা কখনো জাতীয় স্বার্থের বিষয়গুলো ভাববার, মানে তাদেরকে ওই ধারায় অভ্যস্ত করানোই হয় নাই। দিস ইজ টাইম অ্যাকচুয়ালি, এদেরকে মোবিলাইজ করা উচিত ছিল যে তোমরা যদি তোমরা এটা একটা হিস্টোরিক মোমেন্ট তোমাদের জন্য, তোমরা এখন কাজ করো, এই দেশে একটা চমৎকার একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, এবং তোমরা সেটা ল এনফোর্সিং পার্টটা, তোমাদের ইনফরমেশনের পার্টটা তো তাদের দায়িত্ব এটা, তাই না? এই তো। কিন্তু এটি হয়নি স্যার। থাকুন আরেকটু বিরতিতে। হ্যাঁ, না অসুবিধা। দর্শক যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকেন আপনিও। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আর আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজকের ভোটের ট্রেন কথা বলছে ভোটের ডাক শিরোনাম, এবং আমাদের সঙ্গে এই আলোচনাকে সম্প্রসারিত করতে আছেন অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। স্যার, আমরা এই আলোচনাতেই আছি যেটি এই ঘটনার পর দেখা গেল, এই একটা বড় ঘটনা ঘটে গেছে, এবং দেখলাম যে আজকে সব পক্ষ, ওই শরীফ ওসমান হাদির পরিবারও গিয়েছিলেন, এবং রাজনীতির যে প্রধান যে পক্ষগুলো, বিএনপি, জামাত, এনসিপি, তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একটা মিটিং করেছেন। মিটিং থেকে বেরোয় তারা মানে জাতীয় ঐক্যের কথা এগুলো সব পক্ষই বলেছেন। কিন্তু যেটি আমরা গতকাল এবং এখনও যেটি দেখছি, যে একটা ঘটনা ঘটার পরে একটা প্রতিযোগিতায় নেমেছে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো একজন আরেকজনের উপর দায় চাপানোর জন্য। শুরুতেই আমরা দেখেছি যে ডাকসুর ভিপিও একটা যেমন পোস্ট দিয়েছেন, তাতে ইঙ্গিত করেছেন অনেকটা এই বিএনপির প্রার্থী থেকে। এখন আবার দেখা যাচ্ছে ডাকসুর ভিপির সঙ্গে একজন অপরাধীর ছবি জুড়ে দিয়ে এআই জেনারেটেড করা ছবি নিয়ে আবার বড় বড় নেতারা আবার তার বিরুদ্ধে কথা বলছেন। মানে এটা কি হবার কথা ছিল আর কি হচ্ছে? না, দেখেন, আমাদের রাজনীতিতে আবেগ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি। খুব সহজেই আবেগ তাড়িত হয়ে যায় আমাদের রাজনীতিবিদরা, মানে যারা রাজনীতিতে সক্রিয় তারা আর কি। তো আবেগ দিয়ে তারা হয়তো কিছু সাময়িক গেইন করতে চায়, কিন্তু আলটিমেটলি এটা গেইন হয় না। এখন এই যে ঘটনা, এই ঘটনাটা নিয়ে একজন আরেকজনকে অ্যাকিউজ করা, এটা তো খুবই
আমি বলবো যে খুব শর্ট সাইটেড চিন্তাভাবনা আর কি। হ্যাঁ, যেখানে একটা মানুষকে গুলি করা হয়েছে, এখনো পর্যন্ত কনফার্ম না কেউ পার্টির কথা বাদ দিলাম, সাধারণ মানুষও শিওর না যে আসলে অপরাধী, মানে সরকার তো অপরাধীকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করছে। সুতরাং পুরস্কার ঘোষণা করছে, এ থেকে কি মানে আমরা স্পষ্টই বুঝতে পারি যে এখন অপরাধীর কোনো ট্রেসই করা যায় না। যদি সেটাই হয় তাহলে এই ধরনের অবিবেচনাপ্রসূত বক্তব্য রাখা, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তো কোনোভাবেই কাম্য না। এটা তাদের নেতৃত্ব সম্পর্কে মানুষের মধ্যে একটা বাজে ধারণা তৈরি করে। তাদের এই সমস্ত অবিবেচনাপ্রসূত বক্তব্যের জায়গা থেকে নিজেদেরকে নিবৃত করা উচিত করে আমি মনে করি যে এই মোমেন্টগুলোতে নেতাদের একটা দায়িত্বশীল ভূমিকা দরকার। দর্শক দেখছেন ভোটের ট্রেন। স্যার, একদম আপনার সঙ্গে শেষ প্রশ্ন, সেটা হলো যে এই যে পরিস্থিতি, এই ধরনের এই যে আবেগের বশবর্তী হোক কিংবা এই যে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একটা ছবি এডিট করে দেওয়া হচ্ছে, এইগুলো সামনের নির্বাচনে মানে কীরকম একটা, এটাও তো মনে হয় চ্যালেঞ্জ এবং ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। অসম্ভব ঝুঁকি তৈরি করার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখন এটা ধরেন এই বাস্তবতাকে আমি জানি না নির্বাচন কমিশন এই এআই এর এই বিষয়টাকে কিভাবে তারা মোকাবেলা করার, বিশেষ করে এই প্রচারণার টাইমটাতে এটাকে কিভাবে তারা মোকাবেলা করবে, সেই ধরনের কোনো মাস্টার প্ল্যান আমি অন্ততপক্ষে শুনিনি। কিন্তু এটা নিয়ন্ত্রণ করাটা আসলে মানে নির্বাচনের আগে উত্তাপ, রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তাপ বা তাদের মধ্যে সহিংস পরিবেশ মানে তৈরি করার ক্ষেত্রে এই ধরনের অপতথ্য বা যেটাকে আমরা ডিসইনফরমেশন বলি, এগুলো কিন্তু সাংঘাতিকভাবে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করতে পারে। সুতরাং এখানে আমার মনে হয় যে এটা খুব গুরুত্বের সাথে নিতে হবে এবং আমি বিশ্বাস করি যে নির্বাচন কমিশন এই বিষয়ে চিন্তা করছেন আর কি, যে এটা কীভাবে ট্যাকল দেওয়া যায়। জি, অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, অনেক ধন্যবাদ আজকে সরাসরি আমাদের এই ভোটের ট্রেনে উপস্থিত হয়ে আলোচনাকে সম্প্রসারিত করার জন্য। ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দর্শক দেখছেন ভোটের ট্রেন। এই ভোটের ডাকের আজকে যে ভোটের ট্রেনের বিষয়, সেই আলোচনাকে এবার আমরা নিয়ে যেতে চাই প্রান্তিক মানুষের কাছে, জানতে চাই এই ভোটের ডাক নিয়ে তারা কী ভাবছেন। গাজীপুর থেকে এই প্রান্তিক নেতাদের নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। আজকে ভোটের ট্রেনে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। একজন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টঙ্গী পূর্ব থানা শাখার যিনি সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, এবং আমার বাঁ পাশে রয়েছেন এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, এবং তারা দুজনেই কিন্তু গাজীপুর 6 এবং গাজীপুর 2 দুটি আসন থেকে তারা মনোনয়ন প্রত্যাশিত। আমরা আজকে সরাসরি আলোচনায় চলে যাব। প্রথমেই আমরা কথা বলবো যে গাজী সালাউদ্দিন, বিএনপি নেতা, আপনার সাথে। আসলে গাজীপুর 6 একটি নির্বাচনী আসন ছিল, তবে সেটি এখন বাতিল হয়েছে হাইকোর্টের রায়। রয়েছে তাদের মধ্যে তো একটা হতাশা রয়েছে, তো আপনারা কিভাবে নির্বাচনী মাঠে কাজ করছেন? পাশাপাশি যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরেই একটি সহিংসতার ঘটনা ঘটেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে কতটুকু প্রভাব পড়েছে বলে মনে করছেন? ধন্যবাদ এখন টিভিকে। গাজীপুর 6 আসন আপনারা জানেন একটি আইনি জটিলতার কারণে হাইকোর্টের আপিল বিভাগ থেকে সেটি খারিজ হয়ে গিয়েছে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু পূর্বের 300টি আসনে আবার ফিরে গিয়েছি, সেই দিক থেকে আমাদের গাজীপুর 2 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অলরেডি পূর্বেই ঘোষিত হয়েছিল, এবং আমাদের অন্যান্য দলের যারা প্রার্থী গাজীপুর 2 ছিল তাদেরকেও দেখতে পাচ্ছি গাজীপুর 6 অলরেডি তারা প্রচারণা চালু করে দিয়েছে। আমাদের দলীয় হাইকমান্ডের যে সিদ্ধান্ত, আমরা সেই সিদ্ধান্ত মোতাবেকই কাজ করব ইনশাল্লাহ। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ইতিমধ্যে গতকালকে গাজীপুর 2 এর প্রার্থী টঙ্গীতে এসেছিলেন, তার পক্ষে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে, এবং অপর যারা প্রার্থী ছিলেন তাদের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন। অনেকের সাথে তিনি সাক্ষাৎ পেয়েছেন, অনেকের সাথে পাননি, তারপর তাদের সাথে সাক্ষাৎ করবেন। তো আমাদের কথা হচ্ছে যে সিটি কর্পোরেশনের একটি বিশাল এলাকা, এখানে ভৌগোলিক এলাকাটা অনেক বড়, সেই হিসাবে
গাজীপুর 6 আসনটি থাকলে হয়তো জনগণের যে সমস্ত প্রত্যাশা ছিল তা পূরণে খুব ভালো এবং সহায়ক ভাবে কাজ করা যেত। তো ভবিষ্যতে আমাদের প্রত্যাশা থাকবে গাজীপুর 6 আসনটি ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা যাতে গাজীপুর 6 আসনের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন। এবং নির্বাচনী সহিংসতাটা আসলে আমি যতটুকু দেখছি, এবং গতকালকে আমাদের ইনকলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির উপরে যে বর্বরচিত এবং নৃশংস হামলা হয়েছে, ইতিপূর্বে আপনারা জানেন যে চট্টগ্রামের এরশাদুল্লাহ বিএনপির একজন সংসদ সদস্য প্রার্থী, তার উপরে হামলা হয়েছে। আমরা এই সমস্ত ষড়যন্ত্রমূলক ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কেন্দ্র থেকে আপনার কাছে আসবো, আমরা একটু চলে যেতে চাই এনসিপির যিনি কেন্দ্রীয় সংগঠক রয়েছে আব্দুল আল মহিম। আসলে এই যে সহিংসতা ঘটনা ঘটেছে, এটা আসলে আপনাদের জন্য নির্বাচনী মাঠে কতটুকু প্রভাব ফেলবে এবং আপনাদের আসলে নির্বাচনী কৌশলটা কি হবে? ওসমান হাদির ভাইয়ের ওপর যেভাবে হামলা হয়েছে, বাংলাদেশের অভ্যুত্থানকারী নেতৃত্বদের দানকারী যে ফেজগুলো আছে সেখানে অন্যতম একটা ফেজ ছিল হলো আমাদের ওসমান হাদি ভাই। তো এটা একটা পরিকল্পিত হামলা, যেভাবে ওনাকে হামলা করা হয়েছে এবং ওনার শারীরিক কন্ডিশন যেরকম এবং যেখানে হামলা করা হয়েছে পুরাটাই একটা পরিকল্পিত বিষয়। তো অভ্যুত্থানের ফেজকে যাতে তারা ভয় পেয়ে যায় বা তাদেরকে যাতে থামানো যায়, আমরা মনে করি সেই জন্য এই কাজটা করা হয়েছে। তো সারা বাংলাদেশের 24-এর অভ্যুত্থানে যেভাবে ছাত্র জনতা নামছিল, মাঠে নেমেছিল, তো তাদেরকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টার জায়গা থেকে এটা করা। কিন্তু আমরা মনে করি, বিশেষ করে আমরা যারা 24-এর অভ্যুত্থানে ছিলাম সকলকে সাথে নিয়ে, তো তারা এটাতে দমে যাবে না, বরং তারা এখন সচেতন হয়ে সতর্কতামূলকভাবে যে তাদের যে গ্যাপগুলো আছে সেগুলো পূরণ করে আরও পুরোদমে এগিয়ে যাবে বলে আমরা মনে করি। আপনারা জানেন যে গাজীপুর অন্যতম একটা ভাসমান বিশাল জনসংখ্যা এখানে রয়েছে, সেখানে ভাসমান জনসংখ্যা অনেক বেশি আছে। তো এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করতেছি সতর্কমূলক পজিশন নিয়ে আরও ভালোভাবে রাস্তায় নামার জন্য, মানুষকে সাথে নিয়ে কাজ করার জন্য, এবং জনগণের যে প্রত্যাশা, বিশেষ করে 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ের এই প্রত্যাশা পূরণে যাতে সত্যিকার অর্থে এনসিপি কাজ করতে পারে, শাপলাকলি যাতে কাজ করতে পারে, সেই জন্য আমরা কাজ করছি। ধন্যবাদ। আসলে দুজন রাজনৈতিক দলের দুজন প্রার্থীর কথা, এবং তারা কিন্তু এই যে নির্বাচনের আগে যে সহিংসতা, সেটাকে তারা বলছেন যে তারা তাদের কৌশল নির্ধারণ করে আগামী দিনের জন্য একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হয়, সেজন্য তারা কাজ করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ভোটের ট্রেনের সবশেষ। জিএফ থেকে রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু গাজীপুর নয়, তৃণমূল সব মানুষেরই প্রত্যাশা যে একটি ভালো নির্বাচন। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।